চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালীতে কাটেনি জলাবদ্ধতা, ভোগান্তিতে লাখ লাখ মানুষ। কক্সবাজারের নারী ও শিশুর মৃত্যু, নিখোঁজ এক। মধ্যরাত থেকে রাজধানীতে তুমুল বৃষ্টি, কোনো কোনো এলাকায় হাঁটু সমান পানি। কর্মদিবসের রাস্তায় নেমে ভোগান্তিতে নগরবাসী, তীব্র যানজট। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই তুলনায় আমাদের পানির ব্যবস্থাপনা খুবই নিম্ন। বাসার গলির ভিতরে পানি, তো রিস্কা নিয়ে তারপর এতটুকু আশা রাখছে, এখন আবার রিস্কা নিতে হবে, তো অনেক ঝামেলা হয়ে গেছে। আমন্ত্রণ যমুনা নিউজে, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। এক সপ্তাহের টানা ও ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন। সাঙ্গু, মাতামুহুরী, বাঁকখালী নদীর পানি উপচে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও নদীর পানি কিছুটা কমে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট এবং ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার কারণে মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার লাখ লাখ বাসিন্দা। প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু এলাকায় পৌঁছানো যাচ্ছে না সহযোগিতা। রাঙামাটির নিচু এলাকাগুলো এখনও জলমগ্ন। গতকাল বাঘাইছড়িতে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আজও খাগড়াছড়ি দীঘিনালা সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন। এছাড়া রাঙ্গুনিয়ার শিলক এলাকায় সেতু ধসে পড়ায় রাঙামাটি রাজস্থলী বান্দরবান সড়কেও বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে ভারতের মিজোরাম থেকে পাহাড়ি ঢল নেমে আসায় কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। সকাল থেকে ভারী বর্ষণে কক্সবাজারের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা উদ্বিগ্ন। নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা তীব্র সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলছেন বানভাসীরা। এদিকে গতরাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় পাহাড় ধসে রোজিনা আক্তার নামের এক নারী এবং পেকুয়ায় বানের পানিতে ডুবে এক শিশুর প্রাণ গেছে। এছাড়া চকরিয়ায় পানির স্রোতে ভেসে নিখোঁজ আরও এক শিশু। থেমে থেমে বৃষ্টি হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জলমগ্ন এলাকার পরিস্থিতি। সড়ক, বাজার, বাসাবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় স্থানীয়দের ভোগান্তি কমেছে। তবে ছোট মেরুং ইউনিয়ন থেকে মাইনী নদীর পানি নেমে গেলেও এখনও 50টি পরিবার পানিবন্দী। যেমনটি জানাচ্ছিলাম, চট্টগ্রামের সাতকানিয়া এবং বাঁশখালীতে জলাবদ্ধতা কাটেনি। আমরা এই 2 এলাকার খবর জানবো, এর পাশাপাশি কক্সবাজারেও যাব। শুরুতে যাচ্ছি চট্টগ্রামের সাতকানিয়ায়, সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। রিয়াজ, আপনি গত কয়েকদিন যাবতই এখানে রয়েছেন এবং একদম কোমর থেকে বুক সমান পানি। এই যে দুর্গত এলাকাগুলো আছে, এখানকার মানুষ আসলে কিভাবে দিন পার করছে? কারণ পানিবন্দী অবস্থা এবং ঠিকঠাক মতো ত্রাণ সহায়তাও পৌঁছাচ্ছে না, তারা থাকছেন কিভাবে? এটি আসলে গত যখন থেকে এই ভারী বর্ষণটা শুরু হয়েছিল, তারপর থেকে যখন থেকে পানি বেড়েছে, বিশেষ করে সাঙ্গু নদীর বা মাতামুহুরী নদীর পানি বেড়েছিল, তখন এই অঞ্চলে আসলে এদের এটা অনেকটা গা শোয়া হয়ে গেছে। কারণ 2023 সালের যেই প্লাবনটি হয়েছিল, সেখানে যে পরিমাণ পানি উঠেছে তার চেয়ে অর্ধেক পানি এবার উঠেছে। তার মানে বুঝতে পারছেন এটি তাদের কাছে 2023 সালের তুলনায় সহনীয় মাত্রায় রয়েছে। তবে আমি এখন, আপনি যে বিষয়গুলো জানতে চাচ্ছেন সেটা আমি বলছি, তবে তার আগে এখন যে স্বস্তির কথাটি বলতে চাই সেটি হচ্ছে পানি নামছে। এবং আপনি যদি দেখেন যে স্রোত একদিক থেকে আরেক দিকে যে স্রোতগুলো পানি, আমি মূলত এটি দেখানোর জন্য এসেছিলাম এই জায়গাটাতে। এটি কেউচিয়া ইউনিয়নের মধ্যে পড়েছে সাতকানিয়ার। সাঙ্গু নদীর পানি উপচে পড়েছিল, বেড়েছিল এবং গত 2 দিনের কিছুটা কম বৃষ্টি হওয়ার কারণে সাঙ্গু নদীর পানি কমতে শুরু করেছে, যার কারণে এই যে পুরো 17টি ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের খুব বেশি ইউনিয়ন বোধহয় পাওয়া যাবে না যেখানে হচ্ছে বাড়িঘরের ভিতরে এখনও পানি রয়েছে। তবে কিছু কিছু একেবারে প্রত্যন্ত অঞ্চল রয়েছে বা নিচু এলাকা যেগুলো রয়েছে, সেগুলোতে বাড়িঘরের ভিতরে হয়তো পানি ঢুকেছে, পানির এখনও আছে। তবে যেসব একটু উঁচু জায়গায় রয়েছে সেইগুলোতে পানি ঢুকেছিল ঘরের ভিতরে, কিন্তু ঘর থেকে পানিগুলো নেমে গিয়েছে। শুধুমাত্র এখন চলাচলের যে রাস্তাটি, সেই রাস্তাগুলো একেবারেই নিমজ্জিত। যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনি যদি দেখেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি একেবারেই পাকা একটি রাস্তা, অর্থাৎ পিচ ঢালা একটি রাস্তা। সেই রাস্তার উপরে হাঁটু পানি এখন পর্যন্ত রয়েছে, যদিও কারণ সবগুলো থেকে পানিগুলো নেমে এখন একবারে যেই প্রত্যন্ত জনপদগুলো রয়েছে বা বিলগুলো রয়েছে সেখানে জমা হচ্ছে।
সেখান থেকে পানি আস্তে আস্তে ধীরে ধীরে কমতে শুরু করেছে। আর ত্রাণ সহযোগিতা পৌঁছাচ্ছে গতকাল থেকে মোটামুটি আমরা দেখেছি যে এই সাতকানিয়া যে রেলগেট রয়েছে সেখান থেকে দুপাশ দিয়ে নৌকায় করে একেবারেই বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রশাসনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ত্রাণগুলো বিতরণ করা হচ্ছে। তবে তারা এখন সবচেয়ে শঙ্কার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই যে প্লাবনটি ঘটে গেল গত কয়েকদিন ধরে, তারপর পানি নামার পরে তাদের এরপর যে যুদ্ধটি শুরু হবে সেটি কিভাবে মোকাবেলা করবেন বা তখন আসলে সহযোগিতা কারা করবেন, কতটুকু পাওয়া যাবে সেটির উপরে আসলে নির্ভর দেখার করছে। বিষয়। আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ রিয়াজ, সাবধানে থাকবেন। এ পর্যায়ে আমরা একটু বাঁশখালী যাব। চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। জোবায়েদ, আমরা মাত্রই সাতকানিয়ার চিত্র দেখাচ্ছিলাম, বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে এবং পানি যদিও কিছু কিছু এলাকা থেকে নামতে শুরু করেছে, তবে তার গতি বেশ ধীর। আপনি যেখানে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। সার্বিক পরিস্থিতি উল্লেখ করার আগে আপনাকে একটা দৃশ্য দেখাতে চাই। এই জায়গার মানুষের যে কি পরিমাণ অবর্ণনীয় দুর্ভোগ, তারা সাঁতরে তাদের ঘরে আসতে হচ্ছে, পানি এতটাই বেশি। এবং এই যে ব্যক্তিটাকে দেখছেন তিনি কিন্তু বেশ অনেকটা পথ সাঁতরে এই জায়গায় এসেছেন। এই জায়গায় এসে কিছুটা, আমি যে জায়গায় দাঁড়িয়েছি সেখানে কিছুটা তল আছে যেখানে দাঁড়ানো যায়। তাদের কাছেই আমি বলার চেয়ে তাদের মুখ দিয়ে শুনলেই আসলে আমার মনে হয় পুরো পরিস্থিতি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখলাম আপনি সাঁতরে আসলেন, আপনাদের আসলে এই অবস্থা কবে থেকে, দুর্ভোগটা কেমন, ভোগান্তি কেমন আছে? আসলে দুর্ভোগটা আপনি নিজে দেখতে পাচ্ছেন, গেছিলাম একটু বেশি তো পানির জন্য, কিন্তু পানি পাই নাই। এখন আবার যাব, আমাদের সাঁতার কেটে যেতে হয়, সাঁতার কেটে আসতে হয়। দোকান অনেক দূরে, 2 কিলোমিটার দূরে দোকান, এখানে কোনো টিউবওয়েল নাই, পানির কোনো ব্যবস্থা নাই। ঘর বাড়ির কি অবস্থা? আপনারা এখন কোন জায়গায় অবস্থান করছেন? আমার ঘর বাড়িতে 3 দিন আগে পাহাড়ি ডলের পানি এবং সাগরের জোয়ার পানি আমার ঘর বাড়ি 3 দিন আগে পড়ে গেছে। ঘর বাড়ি পড়ার পর আশ্রয় কেন্দ্রে কোনো জায়গা নেই। পাশে একটা পাই ছিল, পায়ের পাশের মতো আপাতত আশ্রয় নিছি। কখন যে আমাদের ঘর বাড়ি ঠিক হবে ওইটা বুঝতে পারতেছি না। ঘরে একটা হিট পর্যন্ত বাকি নেই মাটির ইট। বৃষ্টি, শুনছিলেন এই যে বানভাসী মানুষের যে দুর্ভোগ দুর্দশা, এটি আসলে চরমে বলতে গেলে এক প্রকার। সাধারণ মানুষেরা যে এই জায়গাতে তারা আছেন, প্রত্যেকটা আমি দেখাতে চেষ্টা করছি যে ঘর বাড়িগুলো কি অবস্থায় আছে। মাটির যে সকল ঘর আছে বেশিরভাগই কিন্তু এই বন্যার পাহাড়ি ঢলে এবং পানিতে পড়ে গেছে, এবং যার কারণে কিন্তু এই মানুষগুলো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, তবে সেটিও এখান থেকে বেশ দূরে, যার কারণে তারা এই জায়গায় আশ্রয় কেন্দ্রে যাবেন সেই সুযোগটিও নেই। মহিলা বাচ্চা নিয়ে তারা এক প্রকার কোনো রকম আটোসাটো হয়ে যে জায়গায় একটু বৃষ্টি থেকে বাঁচা যায় সেই উপায়ে তারা কিন্তু এই জায়গায় অবস্থান করছেন। এবং এই চিত্র বাঁশখালীর প্রায় বেশিরভাগ ইউনিয়নের, প্রতিটি ইউনিয়নে কিন্তু এইরকম বানভাসী মানুষের দুর্ভোগ দুর্দশা, এবং সেই দুর্ভোগ দুর্দশার পরে তারা যে একটু বিশুদ্ধ পানি পাবেন বা ত্রাণ সহযোগিতা পাবেন, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এমন কোনো কিছুই তারা পাননি। এবং তারা বলছেন কেউ খোঁজ খবর নিতে আসেনি, তারা যে একটু পানির জন্য যাবেন সেটির জন্য প্রায় 2 মাইল দূরে তাদের যেতে হচ্ছে। এমন পরিস্থিতি বাঁশখালীর বেশিরভাগ নিম্নাঞ্চলে, এবং এখানে কাছেই সাগর, যার কারণে একেবারে তাদের অবস্থা খুবই একেবারে বলতে গেলে অবর্ণনীয়। তারা দেখছিলাম সেটি সাঁতরে একটু তীরে উঠছেন, আবার বিশুদ্ধ পানির জন্য যেতে হচ্ছে 2 কিলোমিটার দূরে। যেই চিত্র আমাদের সহকর্মী দেখাচ্ছিল জোবায়েদ যুক্ত হয়ে বাঁশখালীর চিত্র। এ পর্যায়ে আমরা যাব কক্সবাজারে, সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন। এহসান, কক্সবাজারে তো আজও এক নারী ও শিশু মারা গেছে এবং এক শিশু নিখোঁজ। প্লাবিত এলাকার পরিস্থিতি আসলে মুখে বলে বর্ণনা করার মতো না, আবহাওয়ারও কোনো পরিবর্তন হচ্ছে না। সব মিলিয়ে বানভাসী মানুষ কেমন আছে? বানবাসী মানুষ ভালো নেই, তাদের চোখে ঘুম নেই, পেটে খাবার নেই, খুব কষ্টে আছে। যে কষ্টের কথা কয়েকদিন ধরে শুনতে নিজেই আসলে আবেগ আপ্লুত হয়ে যাওয়ার মতো অবস্থা। তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। চারিদিকে থই থই পানি, কোথাও ঠাঁই নাই। তারা যে কোথাও গিয়ে 2 মুঠো ভাতের ব্যবস্থা করবে সেই পরিস্থিতিও নাই। আমি যে এলাকায় আছি এই মুহূর্তে, এটি হচ্ছে পেকুয়ার নন্দীর পাড়া এলাকা। এখানে হচ্ছে আমরা যতদূর চোখ আমাদের যাচ্ছে, যতদূর দেখছি পানিবন্দী মানুষ, চারিদিকে পানি, মাঝখানে ঘরগুলো দেখে মনে হচ্ছে অনেকটা দ্বীপ এলাকা। এই অবস্থার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট আসে হচ্ছে এই বানবাসী মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট আসা হচ্ছে যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত। নিম্নবিত্তরা হয়তো বিভিন্ন জায়গায় যাচ্ছে, ত্রাণ নিচ্ছে,
তারা মধ্যবিত্ত কাউকে বলতেই পারছে না, বোবা কান্না চলছে এক প্রকার। এই অবস্থার মধ্যে ত্রাণ তৎপরতাও যা চলছে, বিশেষ করে সরকারিভাবে ত্রাণ তৎপরতাও যা চলছে সেটি তো আছেই, এবং পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং যারাই দিচ্ছেন, যারাই পাশে আছেন, মানবিকতার খাতিরে যারা এসেছেন, তাদের প্রতি এখানকার মানুষ কৃতজ্ঞ এবং আরো ত্রাণ চাই, আরো মানুষের জন্য খাবারের ব্যবস্থা চাই, আরো সুপেয় পানি চাই এখানকার মানুষ। বৃষ্টি শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ এহসান। মধ্যরাত থেকেই ঢাকায় একটানা তুমুল বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছে, রাজধানীতে সবশেষ 6 ঘন্টায় 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টার হিসাবে যা 97 মিলিমিটার। দিনভর রাজধানী সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। বিভিন্ন এলাকায় হাঁটু সমান পানি জমে গেছে, অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির কারণে রাস্তাঘাটে যানবাহনের সংখ্যাও খুব কম। এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অফিস আদালতের জন্য বের হওয়া নগরবাসী পড়েছেন বিপাকে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাচ্ছে। কয়েকটি স্কুলে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। তাদের জীবিকার তাগিদে রাস্তায় নামতেই হচ্ছে। তুমুল বৃষ্টিতে ভিজেই যাত্রীদের পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। অনেক কষ্ট করে যাইতে হইতেছে। আমার দুটো ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে, তো পরীক্ষা দিতে অনেক কষ্ট হইতেছে। সেই সকাল থেকে রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে আছি, কিন্তু অফিসে যেতে পারছি না, অনেক কষ্টের মধ্যে আছি ভাই। ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে অবস্থা। এখন বাজে অবস্থার মধ্যে তো আমাদেরকে পাস করতে হবে। এখন কি করা যায়, যদি গভর্নমেন্ট থেকে এবং ঢাকা সিটি কর্পোরেশন এগুলা যদি ওয়াসা টুয়াসা যদি অ্যারেঞ্জমেন্ট না ঠিক মতো করে, তাহলে তো কিছু করার নাই। আবহাওয়া অধিদপ্তরে যাচ্ছে পর্যায়ে আমাদের সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন আমাদের জন্য। শাফিন, 2 দিন আগে আবহাওয়া অধিদপ্তর থেকে একটি পূর্বাভাস ছিল যে 48 ঘন্টার এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোনো ধরনের সুখবর জানাতে পারছে কিনা? কারণ গত 6 ঘন্টার যে 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তাতেই তো ঢাকা শহর একদম ডুবে গেছে প্রায়। ঘন্টায় 76 মিলিমিটার, এবং এর আগে আজ ভোর 6টা থেকে গত ভোর 6টা পর্যন্ত, অর্থাৎ এই গত 24 ঘন্টায় সেখানেও 97 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে পার্বত্য এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে এসেছে এখনো পর্যন্ত। আমরা আবহাওয়াবিদদের কাছ থেকে আসলে বিস্তারিত জানতে চাই। একটু জানাবেন যে পার্বত্য এলাকা এবং সারা দেশের বৃষ্টিপাত কমার কোনো সুখবর দেওয়া যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে বৃষ্টি তো অব্যাহত আছে, এবং আজকের যে দেখা যাচ্ছে, আজকে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পটুয়াখালীতে 132 মিলিমিটার, এবং ঢাকায় কিন্তু আজকে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 97 মিলিমিটার গত 24 ঘন্টায়। এবং আজকে ভোর 6টা থেকে 9টা পর্যন্ত পরবর্তী 3 ঘন্টায় আরও 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 98 মিলিমিটার গত 24 ঘন্টায়, এবং আজকে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত আরও 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন যে অবস্থা দেখা যায়, তাতে বৃষ্টিপাতটা আরও থাকবে বলতে আমরা যে গতকালকে ভারী বর্ষণ একটা সতর্ক সংকেত জারি করছিলাম, সেখানে আমরা 24 ঘন্টার কথা বলছিলাম, যেখানে আমরা বলছি রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে, ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এটা আজকে দুপুর 12টাতে শেষ হবে। এবং আজকে দুপুরে আমরা নতুন করে ইস্যু করছি, সেটা এখানে আমরা বলছি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যেটা দেখছি, আগামী 48 ঘন্টা পর্যন্ত ভারী বর্ষণ এটা অব্যাহত থাকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা কমে আসবে, এবং এর সময় কিন্তু সারা দেশে বৃষ্টি থাকবে। কিন্তু আমরা যে গত কয়েকদিন যে তীব্র বৃষ্টি বা ভারী বৃষ্টি দেখলাম, এই বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকাংশে কমে আসবে 48 ঘন্টা পরে। শুনছিলেন বৃষ্টি যে 48 ঘন্টা পরে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আর 48 ঘন্টা এরকম ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে শুনছিলাম। ধন্যবাদ শাফিন। বিশ্বকাপের খবরে 10 জনের দল নিয়ে রূপকথা লেখা হলো না সুইজারল্যান্ডের। অতিরিক্ত সময়ের 2 গোলে সুইসদের 3-1 গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালের নাম লেখালো লিওনেল মেসির আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলের সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়, যেখানে দাপট দেখিয়ে আলভারেজ ও লাউতারো মার্টিনেজ সুইড দুর্গ ছিন্ন করেন। 16 জুলাই আটলান্টায় ফাইনালে ওঠার মিশনে বর্তমান চ্যাম্পিয়নরা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপের মঞ্চে যখন মেসি মার্টিনেজদের অগ্নি পরীক্ষা, তখন পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে আর্জেন্টাইন কিংবদন্তি অ্যান্টোনিও রাতেন। তার স্মরণে কালো আর্মব্যান্ড পরে সুইসদের বিপক্ষে মাঠে স্কালোনি শিষ্যরা। শোককে শক্তি করে ম্যাচের শুরুতেই লিড আর্জেন্টিনার, যা এবারের বিশ্বকাপে দলটির দ্রুততম গোল। 10 মিনিটে মেসির মাপা কর্নারে ম্যাক অ্যালিস্টারের দর্শনীয় হেড, উচ্ছ্বাসে ভাসে আর্জেন্টাইন সমর্থকরা। বিশ্বকাপে মেসি মাঠে নামবেন আর নতুন কোনো রেকর্ড হবে না, তা কি করে হয়? অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে নাম লেখালেন নতুন রেকর্ড বুকে। বিশ্বকাপে সবচেয়ে বেশি 10 অ্যাসিস্ট এখন আর্জেন্টাইন অধিনায়কের, সেটিও আবার 10 জন ভিন্ন ভিন্ন ফুটবলারের সাথে। মেসির অ্যাসিস্ট ও আর্জেন্টিনার গোল বাদে প্রথমার্ধের বাকি গল্পটা সুইজারল্যান্ডের। বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ব্যর্থতার গল্প লিখেছে দলটির আক্রমণ ভাগ। বিশেষ করে চোট কেড়ে নেওয়া মানজাম্বির অভাবটা বেশ ভালোই টের পেয়েছে সুইসরা। বিরতির পর দ্বিগুণ শক্তি নিয়ে সমতায় ফেরার চেষ্টা ইউরোপ প্রতিনিধিদের। 50 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের দৃঢ়তায় নিশ্চিত গোল থেকে বেঁচে যায় আর্জেন্টিনা। তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। 67 মিনিটে সুইসদের ত্রাতা হয়ে আসেন ড্যান এনদোয়ে। তার দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে সুইজারল্যান্ড। অবশ্য গোল উদযাপনের রেশ কাটতে না কাটতেই 10 জনের দলে পরিণত হয় দলটি। ফাউলের নাটক করে প্রতিপক্ষকে কার্ডের ফাঁদে ফেলতে গিয়ে নিজেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। যে সুযোগে একের পর এক আক্রমণ করেও হতাশ হতে হয়েছে মেসি ম্যাক অ্যালিস্টারদের। ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। সেখানেও আর্জেন্টিনার দাপট। প্রথম 15 মিনিট সুইস দুর্গ অক্ষত থাকলেও শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়। হুলিয়ান আলভারেজের দারুণ ফিনিশিং বিশ্ব চ্যাম্পিয়নদের এনে দেয় সেমিফাইনালের টিকিট। অবশেষে বিশ্বকাপে গোলের দেখা পেলেন না লিওনেল মেসি, তবে তার দলের জয় আটকে রাখা যায়নি। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে শেষ 4-এ নাম লেখালো আর্জেন্টিনা, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে সকাল থেকে ঢল নামে ফুটবল প্রেমীদের। ভোর থেকে রাজধানী জুড়ে মুষলধারে বৃষ্টি হলেও তা উপেক্ষা করেই মেসি মার্টিনেজদের খেলা দেখতে টিএসসিতে জড়ো হন দর্শকরা। নীল সাদা জার্সি আর পতাকা হাতে খেলা শুরুর আগেই তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। ম্যাচের শুরুর দিকে আর্জেন্টিনার প্রথম গোল পায় উন্মাদনা উচ্ছ্বাস বাড়ে কয়েক গুণ। বৃষ্টির মধ্যেই দর্শকরা মেতে ওঠেন আনন্দ উল্লাসে। তবে দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডের গোল সমতায় অনেকেই হতাশায় ভেঙে পড়েন। পরবর্তীতে অতিরিক্ত সময় আরও 2টি গোলে ম্যাচে জয়লাভ করে আর্জেন্টিনা। আর এ সময় আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রিয় দলের সমর্থকরা। প্রত্যাশা জানান এবারও যোগ্য দল হিসেবে ফিফা ফুটবল বিশ্বকাপ ট্রফি জয় করবে মেসির আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। জোড়া গোল করে ইংলিশদের ত্রাতা জুড বেলিংহাম। মায়ামিতে প্রচণ্ড গরমে প্রথমার্ধে বল পজিশনে দাপট ছিল ইংল্যান্ডের, কিন্তু আক্রমণের সংখ্যায় নরওয়ে এগিয়েছিল। ম্যাচে 36 মিনিটে লিড নেয় ভাইকিংসরা। স্কোরশিটে নাম তোলেন আন্দ্রেয়াস শেলদিরুপ। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ইংলিশরা সমতায় ফেরে টানা দ্বিতীয় ম্যাচের গোলে দেখা পান মিডফিল্ডার জুড বেলিংহাম। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় নরওয়ে। বল পজিশন, আক্রমণের সংখ্যা সবকিছুতে এগিয়েছিল দলটি, কিন্তু নির্ধারিত সময় আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত 30 মিনিটে, যেখানে শুরুতেই ম্যাচে নিজের দ্বিতীয় এবং বিশ্বকাপে 6ষ্ঠ গোল আদায় করেন বেলিংহাম। 2-1 গোলে জয় সেমিতে পৌঁছায় থ্রি লায়ন্সরা। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সময়সূচি জানানো না হলেও 3 দফায় ধানমন্ডির তাকওয়া মসজিদ, হাইকোর্ট, পরে জাতীয় সংসদ ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। জমির উদ্দিন সরকার 2 দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2 বার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সাথে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালতের কার্যক্রম আধা বেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এক সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানের ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অভিযোগ, শনিবার সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান এবং আগুন লেগে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাগরে সেটি আটকে পড়ে। এ ঘটনায় একজন ক্রু নিখোঁজ। তেহরানের দাবি, অনুমোদনহীন রুটে যাওয়ার চেষ্টা করায় সতর্কতামূলক গুলি ছুঁড়েছে তারা। আর হরমুজে বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হওয়ার জবাবে ইরানে অভিযান চালানো হয়েছে দাবি ওয়াশিংটনের। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বন্দর আব্বাস সহ কয়েকটি শহরে। জবাবে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কানাডার টরন্টোতে বন্দুকধারীর হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। শনিবার দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে পুলিশ জানিয়েছে, এই হামলায় 6 জন গুলিবিদ্ধ হয়েছে, যার মধ্যে পরে 2 জনের মৃত্যু হয় আর বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। বার্ষিক লাতিন উৎসব সালসা অন সেন্ট ক্লেয়ার চলাকালীন এই হামলার ঘটনা ঘটেছে। তবে এখনও হামলাকারীর কোনো তথ্য দেওয়া হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে কিনা তাও নিশ্চিত নয় পুলিশ। জানা যায়নি হামলার কারণে, তবে পুলিশ জানিয়েছে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। আবারও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে ভারতের মণিপুর রাজ্যে। শনিবার রাজধানী ইম্ফলের কান্তসাবাল গ্রামে মেইতি সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়। ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। 2023 সালের মে মাসের ভয়াবহ সাম্প্রদায়িক সংঘাতের সময় বাসিন্দারা বাড়ি ছেড়ে পালান। পুলিশ জানায়, আগুন লাগানোকে কেন্দ্র করে আলাদা 2টি সম্প্রদায়ের 600 জন সদস্য কান্তাসাবালের দিকে অগ্রসর হচ্ছিল। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে এই সংখ্যা এড়ানো গেছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যদের সন্ধানে তল্লাশি চলছে। মণিপুরের রাজধানীতে মেইতেই কুকি সম্প্রদায়ের বিবাদের কারণে কয়েক বছর ধরেই উত্তপ্ত।